হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে কোনো রকম কোনো ফিল্ম রিলেটেড আপডেট বলবো না। এই সিনেমাতে খুবই একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আপনার প্রত্যেকেই প্রবাবলি এখন জানেন খবরটা, বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, যে ছাত্রদের ওপর যে হামলা হয়েছে সেই। তো আমার অনেক ইউটিউবার বলেছিল যে বাংলাদেশি, আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে বাংলাদেশি সিনেমা নিয়ে বা বাংলাদেশ নিয়ে সেরকম রিভিউ করো না, কারণ ওরা সব কিছুতে আমাদের দেখি এখন ছোটো করে একটু কিছুতেই। আর এটা স্বাভাবিক, এটা মিথ্যে কথা আমি বলবো না, কারণ খেলার সময় আমরা এটা দেখি। আর বিভিন্ন সিনেমায় রিসেন্টলি তুফান নিয়ে যেরকম একটা নোংরামি হলো দুই বাংলা নিয়ে, তো সেটার পর আমি খুবই আপসেট ছিলাম। আমি সত্যি বলছি, কোনো রকম করে ভিডিও করার ইচ্ছে ছিল না এবং এই বিষয়টা নিয়ে ভিডিও করতাম না। বাট এই বিষয়টার সাথে না, এটা এমন একটা বিষয় যেটার সাথে আমাদের ইন্ডিয়াও কোনো না কোনোভাবে রিলেটেড। মানে এটা যেটা বাংলাদেশে হচ্ছে, এটা একটা ইউনিভার্সাল প্রবলেম, স্পেশালি ইন্ডিয়াতে এই প্রবলেমটা বিশালভাবে হয়। ঠিক আছে, এবার ফার্স্ট আমাদের জানতে হবে বাংলাদেশের প্রবলেমটা কী হয়েছে। মেনলি প্রবলেমটা হচ্ছে কোটা নিয়ে হয়েছে। প্রবলেমটা মানে যে কোটা মানে হচ্ছে কাস্ট সিস্টেম। বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হয়েছে তাদের প্রধান দাবি এটাই ছিল যে মেধার ক্ষেত্রে কাস্ট সিস্টেমটাকে তুলে দেওয়া হোক। ঠিক আছে, এটা নিয়েই তাদের মধ্যে, এটা নিয়েই তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের উপর পুলিশ গুলি চালায়, মারধর করে, ছেলে মেয়ে নির্বিশেষে সবার উপরেই লাঠিচার্জ করা হয়। তাতে অনেক আহত হয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক। সত্যি ব্যাপারটা খুবই হতাশাজনক ব্যাপার। এবার আমি বলবো যে কীভাবে আমাদের ইন্ডিয়াতে এই জিনিসটা রিলেটেড। ঠিক আছে, দেখুন, আমি পার্সোনালি নিজের উদাহরণ দিয়ে আজকে বলছি। আমার বাবা, আমি একটা জেনারেল কাস্টের ছেলে। আমার বাবা মাসে 8,000 টাকা বেতনের একটা চাকরি করে। আমি একটা 12,000 টাকা বেতনের একটা চাকরি করি। এটা আমাদের মাসিক ইনকাম 20,000 টাকা। ঠিক আছে, অ্যাপ্রক্স 20,000 টাকা। এবার 2021 সালের কথা বলি। আমার বয়স এখন 27 বছর বয়স। 2021 সালের কথা আমি বলছি। সেই সময় আমি পড়াশোনা করতাম, মানে 18তে আমার কলেজ শেষ হয়েছে, তারপর আমি চাকরির বিভিন্ন পরীক্ষা দিয়েছি। এখন পর্যন্ত প্রায় বলতে পারেন 15-16টা পরীক্ষা আমি চাকরি দিয়েছি। তার মধ্যে 3-4টে পরীক্ষাতে আমি একদম ফাইনাল মেরিট পর্যন্ত গিয়েছিলাম। সেখানে গিয়ে আনফর্চুনেটলি হয়নি, 1-2 নম্বরের জন্য, কখনো পয়েন্ট সামথিংয়ের জন্য আমার হয়নি। তো 2020 মানে কোভিডের পরে আমি প্রথম এক জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করি এবং সেখানে চাকরি পেয়ে যাই সাধারণ একটা কোম্পানিতে। সেখানে আমার বেতন ছিল 8 থেকে 9,000 টাকা। তো তখন আমি ওখানে প্রায় 1 বছর কাজ করার পরে আমার বাবা আমাকে বলে, যার মাসিক বেতন 8,000 টাকা, এবং আমি মানে কী বলবো, মানে আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি যেখানে সত্যি বলছি যে রোজ, হিন্দিতে একটা কথা আছে না, রোজ কুয়া খোদো রোজ পানি নিতে, এরকম একটা ফ্যামিলি থেকে আমি বিলং করি, বাট আমি জেনারেল কাস্ট। তো আমার বাবা আমাকে বলে যে তুই চাকরিটা ছেড়ে দে, তুই পড়াশোনা কর, আমি অসুবিধা নেই, আমি যেরকমভাবে হোক চালিয়ে নেব। ঠিক আছে, দেন আমি আবার চাকরিটা ছেড়ে দিয়ে পড়াশোনা করি, প্রায় 1-1.5 বছর মন দিয়ে পড়াশোনা করি। তারপর আমি ইন্ডিয়ান রেলওয়েজে একটা চাকরিতে জয়েন করি বলছি, পরীক্ষা দিই, পাস করি, ফাইনাল মেরিট পর্যন্ত যাই। বাট আনফর্চুনেটলি সেখানে গিয়ে আমার হয় না। ঠিক আছে, এটা আমি একটা আমার উদাহরণ দিলাম। আপনি আপনার আশেপাশে 100টা জেনারেল কাস্টের বাড়িতে ঘুরে দেখেন, তার মধ্যে 50টাতে আপনি দেখতে পাবেন যে এই সেম সিনারিও, এই সেম স্টোরি লাইন আপটা প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে মেধার ক্ষেত্রে। আবার উল্টো দিকে আমি বলি, কাস্ট। আমাদের ইন্ডিয়াতে একটা পপুলেশনের একটা বিশাল অংশ, প্রায় 50 থেকে 60% কাস্টে বিলং করে এবং কাস্টের অনেক সুযোগ সুবিধা আছে, অবশ্যই তাদের পাওয়া উচিত। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? আজকের দিনে দাঁড়িয়েও 2024, আজকে স্বাধীনতার প্রায় 75 বছর অতিক্রান্ত হয়ে গেছে আমাদের। আজকের দিনে দাঁড়িয়েও ভারতের বিভিন্ন জায়গায়, ইন মেনি প্লেসেস অফ ইন্ডিয়া, উই ফাউন্ড, মানে যেটাকে বলা হচ্ছে, হিন্দিতে বলা হচ্ছে ছুত কা প্রবলেম जिसे বলতে, আর বাংলাতে এটা বলে ছোঁয়াছুঁয়ির প্রবলেম, অস্পৃশ্যতা। সেই জিনিসটা আজকেও ভারতে বিলং করে। আপনি যদি রাজস্থান, গুজরাটে চলে যান, আপনি উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রামে চলে যান, ইভেন আমাদের বেঙ্গলেরও বিভিন্ন জায়গায় লাইক পুরুলিয়া, বাঁকুড়া, এসব জায়গায় চলে যান, এখনও এই প্রবলেমগুলো আছে। এখনও এমন বহু জায়গা আছে যেখানে ডাইনি অপবাদে মানুষকে পুড়িয়ে মারা হয় ইন্ডিয়াতে। আমাদের দেশে যদি কাস্ট সিস্টেমটাকে সঠিকভাবেই লাগানো হতো, তাহলে 75 বছর ধরে, গত 75 বছর ধরে কেন এই প্রবলেমগুলো আজও দূর হয়নি? এই উত্তরটা কারোর কাছে আছে?
কিন্তু আপনি দেখবেন 100টা আপনি এই কাস্টের বাড়িতে ঘুরুন, ঠিক আছে, আমি বলছি ঘুরুন, আপনি দেখবেন 100টার মধ্যে 40 থেকে 50টা এমন বাড়ি দেখবেন যাদের হয়তো দাদু বা তারও আগের কেউ এই কাস্টের জন্য সরকারি চাকরি পেয়েছে, এখন তার নাতিরা হাতে আইফোন নিয়ে বুলেটে চড়ে, বাবার পয়সায় বুলেটে চড়ে এদিক ওদিক ঘুরছে, পার্টি করছে। কিন্তু পরীক্ষা হলে গিয়ে একটা জেনারেল কাস্টের ছেলে যত নম্বর পেয়ে, যতটা খেটে, যতটা পারিপার্শ্বিক চাপ সহ্য করে একটা পরীক্ষায় যে নম্বরটা আনছে, তার হাফ নম্বর পেয়ে সে কোয়ালিফাই হয়ে যাচ্ছে এবং একটা চাকরির সিট দখল করে বসে আছে। আমি বলছি না এই সিনারিওটা সব জায়গায় আছে, আমি আবার বলছি ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে প্রপারলি এই এসসি এসটি বা আরও যেসব কাস্ট আছে, ওবিসি, এইসব এই কাস্ট সিস্টেমগুলোকে প্রপারভাবে সেখানে ইউজ করা উচিত এই ইয়েগুলো। কারণ এমন বহু জায়গা ভারতে আছে যেখানে এখনও অস্পৃশ্যতা কাজ করে, যেখানে এখনও স্টিল নাও 2024-এ এখনও নিচুতলার লোকেদের উঁচু মানে শিক্ষার জায়গায় ঢুকতে দেওয়া হয়, এরকম এখনও অনেক জায়গা আছে। তো তাদের সত্যি দরকার। কিন্তু এমন অনেক এমন মানে আমি বললাম ওই 100টার মধ্যে 40% এমন লোকও আছে যাদের সত্যি কিন্তু দরকার নেই। আর জেনারেল কাস্ট মানেই যে একটা যে জেনারেল কাস্ট মানেই হলো যে রাজা মহারাজা জমিদার বংশ থেকে এসছে, এরকম নয় ভাই। আমি আমার দাদু মানে আমার ঠাকুরদাকেও দেখেছি ওই একটা টালির ঘরে থাকতে, টালির ঘর, মাটির ঘরে। আমার বাবাকেও সেটা দেখছি। আমি কতদূর কী করতে পারবো সেটা আমার উপর নির্ভর করে, ঠিক আছে। কিন্তু জেনারেল কাস্ট মানেই যে রাজা মহারাজার খানদান থেকে আসছে, এরা একসময় খুব অত্যাচার করেছে, এটা নয়। অন্তত আমি তো আমার ক্ষেত্রে দেখতে পাই না। এবং আপনি যদি আপনার আশেপাশে ঘোরেন, হয়তো আমার অনেক এসসি এসটি কাস্টের বন্ধুরা রাগ করবে এই ভিডিওটা দেখে, কিন্তু বন্ধুরা আপনারাই দেখবেন ঘুরে আপনার আশেপাশে, আপনার তো অনেক বন্ধু আছে, দেখবেন যে আপনার সঙ্গে যদি 5 জন জেনারেল কাস্টের বন্ধু থাকে, তার মধ্যে 2 জনের সত্যি চাকরির দরকার, কিন্তু তারা পায় না। এবার অনেকে বলতে পারে, অনেক মোটিভেশনাল স্পিকার, অনেক ইউটিউবের টিচাররা এসে বলতে পারে যে যদি সত্যিকারের পড়াশোনা করো তাহলে তোমার তো চাকরি পাবেই তুমি। তাদের একটা কথা আমি বলি যে দেখুন, মেধা তো প্রত্যেকের সমান হয় না। প্রত্যেকে যে 100-100ই পাবে এটা তো সম্ভব নয়। কেউ 100-এ 70 পায়, কেউ 75 পায়, কেউ 80 পায়, কেউ 85 পায়, ঠিক আছে। এবার কেউ 100 পায়। এবার যখন এই সেম ক্যাটাগরি থেকে, সেম সুযোগ সুবিধা থেকে বা অনেক ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পেয়ে যখন একটা এসসি এসটির ছেলে 60, 65, 70 বা 75 পেয়ে একটা চাকরি পেয়ে যাচ্ছে, আর আপনি যখন তার থেকে অনেক কম সুযোগ সুবিধা পেয়ে, অনেক বেশি পারিপার্শ্বিক চাপ সহ্য করে, অনেক বেশি আর্থিক অনটন সহ্য করে আপনি যখন 75, 80 বা 85 পেয়েও এই কারণে আপনি চাকরিটা পাচ্ছেন না, কারণ আমাদের দেশের সিস্টেম এটা যে ওবিসিদের জন্য, এসসিদের জন্য, এসটিদের জন্য আলাদা ক্যাটাগরি তো আছেই, তাদের জন্য আলাদা একটা মেরিট লিস্ট তো আছে। প্লাস ওই মেরিটের যে মেরিট লিস্টের যে সর্বোচ্চ নম্বর, সেই সর্বোচ্চ নম্বর যখন একজন ক্রস করে ফেলে, একজন ওবিসির ক্যান্ডিডেট বা একজন এসসির ক্যান্ডিডেট বা একজন এসটির ক্যান্ডিডেট, তখন সেই ক্যান্ডিডেটটাকে চাকরি দেওয়া হয় জেনারেল কাস্ট থেকে, একজন জেনারেল কাস্টের ক্যান্ডিডেটকে সেখান থেকে সরিয়ে দিয়ে। এই সিস্টেমটাতে প্রবলেম আছে। আমরা না, অন্তত আমি বলছি, আমি তো এখানে কারোর হয়ে প্রতিনিধিত্ব করছি না, আমি এটাই বলতে চাই যে অবশ্যই সুযোগ সুবিধা তাদের দেওয়া হোক, এতে কোনো অসুবিধা নেই। সুযোগ সুবিধা অবশ্যই দেওয়া হবে, সুযোগ সুবিধা পাওয়ার দরকার। বহু এমন মানুষ আছে এসসি এসটি যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়ে আসছে ব্রিটিশ আমলে। বহু এমন অনেক কমিউনিটি আছে যারা অত্যাচারিত হয়ে আসছে এবং এখন অত্যাচারিত হয়ে আছে। প্রপারলি তাদের দেওয়া উচিত। এবং আমি বলতে চাই কি, রুট থেকে দিন জিনিসটা। এটা নয় যে আমি রুট থেকে কিছু দিলাম না, মানে তাদের কোনো রকম কোনো আর্থিক সাহায্য করলাম না, তারা কোনো সুযোগ সুবিধা পেল না, ও তারা যখন কোনো কলেজে ভর্তির জন্য অ্যাডমিশন আছে, যখন কোনো চাকরির জন্য আছে, সেখানে তাদের ছুট দিয়ে দিলাম, এইটা নয়। রুট থেকে তাদের দিন। একটা কমিউনিটিতে, যে কমিউনিটিটা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়ে আসছে, সেই কমিউনিটিতে আপনি সব রকমের সুযোগ সুবিধা দিন, তাদের সমস্ত রকম ফ্যাসিলিটি দিন, ঠিক আছে। এতে কোনো প্রবলেম কারণ নেই, যাতে তাদের ওই পড়াশোনার সময় যে পারিপার্শ্বিক সোশ্যাল চাপ, বিভিন্ন সমাজে যে অস্পৃশ্যতা, এইসব যাতে তাদের ফেস করতে কোনো জায়গায় না হয়, ঠিক আছে, সেই ব্যবস্থাটা করুন। ফলে তো তাদের আর সেই বাউন্ডারিটা থাকবে না যে হ্যাঁ আমি পড়াশোনা করতে পারিনি ফলে আমার ছাড় দরকার এখানে, সেই বাউন্ডারিটা থাকবে না। তাহলে সেই রুটটাকে আগে ঠিক করুন। আপনি উপরে গিয়ে কেন ঠিক করতে চাইছেন? প্রবলেমটা হচ্ছে এই জায়গায়।
আপনি রুটে দিন। আমি অন্তত এটা চাইছি না যে আমাদের এত সুযোগ সুবিধা দিতে হবে, না, আমাদের কোনো সুযোগ সুবিধার দরকার নেই। খালি একটাই জিনিস এক্সপেক্ট করি যে এই যে মানে ওপর তলায় গিয়ে যে মানে মেধার সময় চাকরি পাওয়ার সময় যে একটা মানে পার্সিয়ালিটি করা হচ্ছে, এই জিনিসটাকে বন্ধ করে দেওয়া উচিত। কারণ দেখুন, যদি আজকে এসটির জন্য 50টা সিট থাকে না, বা ওবিসি বা কাস্টের জন্য যদি 50টা সিট থাকে, তার মধ্যে আপনি দেখবেন 50টার মধ্যে 15 থেকে 20 জন এমন ঢুকে যায় যাদের সত্যি বলছি হয় চাকরির কোনো দরকার নেই, কারণ তাদের এত অগাধ সম্পত্তি হয়ে গেছে, বা তাদের কোনো ইচ্ছাই নেই ওই পরীক্ষা দিতে হবে, চল পরীক্ষা দিয়ে দিলাম আর একটা মানে কাট অফ নম্বরটা কোনো রকমে পার করে গেলাম, এরকম ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। তো সেই সব ক্যান্ডিডেটগুলোকে বাছুন ঠিক করে, সেই সব ক্যান্ডিডেটগুলোকে বার করুন, সেই জায়গায় যে জেনারেল যাদের সত্যি নিডি, যারা সত্যি দরকার তাদের ঢোকার। নয়তো আজ থেকে 20-25 বছর পরে আপনারাই দেখবেন যে জেনারেল কাস্ট আমরা যে আছি না অনেক, ঠিক আছে, যারা সোকল জেনারেল কাস্টের মর্যাদা পেয়ে গেছি, জানি না যে কবে আমাদের দাদু বা পরদাদুরা রাজা মহারাজা ছিল, আমরা সেটা জানি না, তারাও দেখবেন একটা কাস্টের অন্তর্গত হয়ে গেছে, কারণ এদের তো কোনো উন্নতি হচ্ছে না। বহু জেনারেল কাস্টে আপনি দেখবেন যে তাদের দাদু বাবা বা তারও আগের যারা আছে তারা এই একইভাবে চলতো, একই টালির ঘরে থাকতো, একই কোনো কারখানায় কাজ করতো, কোনো শাকসবজির বিজনেস করতো ছোটো, এইরকম এইসব কোনো মুদির দোকান চালাতো, এরকম। এটা হচ্ছে নিয়ম, এটা হয়ে আসছে। কিন্তু ওই কাস্টের দোহাই দিয়ে সমস্ত রকমের মানে কি বলবো, মানে যাদের সত্যি এসসি এসটি যাদের সত্যি নিডি তাদের কিছু হচ্ছে না, বা তাদের হলেও সেই জায়গাটা খেয়ে বসে রয়েছে কিছু মানে ভ্রষ্টাচারের কিছু লোকজন, আর সুযোগ সুবিধা নিয়ে আছে যাদের সত্যি দরকার নেই, এরকম কিছু। তো প্রবলেমটা এই জায়গাটাই ছিল, এবং এই প্রবলেমটা ইউনিভার্সাল প্রবলেম, এটা শুধু বাংলাদেশের প্রবলেম নয় বন্ধু, এটা ভারতের প্রবলেম। এবং প্রত্যেকটা যারা মানুষ সত্যি বোঝেন ব্যাপারটা, তারা যে কাজটা থেকে বিলং করুন, তারাও এই ব্যাপারটা বুঝবেন যে কোন প্রবলেম ফেস করতে হয় জেনারেলি। যে প্রত্যেকে তো আর ওই মানে 100 তো প্রত্যেকে হয় না, সেটা তো হয় 100-র মধ্যে 10 জন, কিন্তু বাকি 30 জন তো হয় যারা 80, 85, 70, 75 এরকম নম্বর পায়, তাদের কী হবে? তার মানে কি যে তোমাদের 100 পেতে হবে, তোমরা পাওনি, তোমাদের কোনো জায়গা হবে না, সেই জায়গায় যারা এর থেকে কম পেয়েছে তাদের ঢোকানো হবে, ঠিক আছে, তাদের ঢোকানো হোক, এতেও কোনো প্রবলেম ছিল না, কিন্তু যাদের দরকারই নেই তাদের ঢুকিয়ে কী লাভ? সমস্যাটা এই জায়গায়। তো আমি এটাই বলেছিলাম। এবং হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলবো যে এই ছাত্রদের ওপরে হামলা করা, স্পেশালি নারীদের ওপরে হামলা করা, এটা কখনোই মানে একটা সভ্য দেশের উচিত নয়। এটা আবার তারা মানে ওই যে এই যারা এই হামলাগুলো করছে, এরা কারা বলুন তো? এরা ওই মানুষগুলোই যারা ইন্ডিয়া হারলে বিশাল লাফালাফি করে, উৎসব করে, যারা ইন্ডিয়ান বা বাঙালি স্টারের সঙ্গে তাদের স্টারের তুলনা করে বাঙালি স্টারদের ছোটো করে, এই ধরনের মানুষগুলো, কারণ এদের মেন্টালিটিটাই এরকম, যারা যেসব ইন্ডিয়াকে ছোটো করা, এই করা ওই করা। আমি অনেককে দেখছিলাম যে পোস্ট করে এরকম মাঝে মাঝে, যে বাংলাদেশের বুক চিরে ভারতের রেল যেতে দেবো না, এরকম পোস্ট করে। তো মানে এদের কিছু বলার নেই, এরা মানে কী বলবো, মুখে ভাষা নেই এদের বলার মতো কিছু। তো এই জিনিসটা খুবই মানে নিন্দনীয় একটা ঘটনা, এটা সত্যি এটা নিন্দা করা উচিত। আর এই যে প্রবলেমটা হয়তো আজকে আমরা বুঝতে পারবো না, কিন্তু আজ থেকে 20-25 বছর পর আমাদের ইন্ডিয়াতেও এই প্রবলেমটাই ফেস করতে হবে, এটা ড্যাম ট্রু। কারণ এই কাজটাও আস্তে আস্তে কিন্তু একটা ওই মানে কী বলবো, একটা এমন জায়গায় চলে যাচ্ছে যে জেনারেলরা কোনো সুযোগ সুবিধা না পেয়ে, যে এদেরও একটা সময় গিয়ে সমস্ত রকম প্রোটেকশনের দরকার হবে। এটাই আজকে ভিডিওতে বলার ছিল। আজকে ভিডিও এইটুখানি, দেখা হবে পরে।